আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করছে বড় ভাই। বরিশালের মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই নজরুল ইসলাম ৪২কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তার আপন বড় ভাই মোহাম্মদ হারুন। আজ বিকেলে উপজেলার কাজিরহাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে যে নজরুল ও হারুনের মতো জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরপর জানাবো খুলে দেওয়ার ১ ঘণ্টা পরই ব্রিজে ফাটল। আবারও বিএনপি সরকার, আবারও উন্নয়নে ভাসছে দেশ। লালমনিরহাটে হাতীবান্ধায় নতুন ব্রিজ উদ্বোধনের জন্য খুলে দেওয়ার ১ ঘণ্টা পরই ব্রিজে ফাটল দেখা দিয়েছে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে একটি সড়ক সংস্কার ও ৪টি ব্রিজ নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এবারে জানাবো গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেননের মৃত্যু। গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেনন নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে আজ বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে। এই ঘটনা ঘটে। মেনন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে যশোরে চৌগাছায় পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার। যশোরে চৌগাছায় আতিয়া রহমান ৪০ নামের এক পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে চৌগাছা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। জানা গেছে উক্ত ব্যক্তি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং তিনি বাওরে দেখাশোনার নাইট গার্ড হিসেবে কাজ করতেন। এবং সর্বশেষ জানাবো ২ মিনিটে শেষ করেন বাকি কথা টক শোতে বলবেন নীলুফার চৌধুরীকে স্পিকার। জাতীয় সংসদ ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ হিসেবে আজকের অধিবেশনে বাজেট বক্তৃতায় অংশ নিয়েছিলেন সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরীমণি। তবে তার জন্য বরাদ্দকৃত সময় শেষ হয়ে যায়। স্পিকার বলেছেন যে ২ মিনিটে শেষ করেন, তা না হলে বিষয়গুলো নিয়ে আমরা এগুতে পারবো না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খুলে দেওয়ার ১ ঘণ্টা পরই ব্রিজের উপর ফাটল। লালমনিরহাটের হাতীবান্ধায় খুলে দেওয়ার ১ ঘণ্টা পরই ব্রিজে ফাটল দেখা দিয়েছে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে একটি সড়ক সংস্কার ও ৪টি ব্রিজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে একটি ব্রিজ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার মাত্র ১ ঘণ্টার মধ্যে সেটিতে ফাটল দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর প্রত্যক্ষ যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই কাজটি করেছে। এতে করে হুমকির মুখে পড়েছে সবকিছু। মূলত বিএনপি ক্ষমতা আসার পরই তাদের নেতাকর্মীদের যে পরিমাণ লুটতরাজ শুরু হয়েছে, এতে দেশের উন্নয়ন আর কি হবে, সবকিছু তাদের পকেটে ঢুকছে, তাদের পকেটের উন্নয়ন হচ্ছে। কারণ হিসেবে দেখা যাচ্ছে যে তারা মূলত যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিএনপির কার্যক্রম দেখে সবাই অবির্ভূত হচ্ছে। সবাই বলাবলি করতে শুরু করেছে যে তোমরা এমন যদি কার্যক্রম চালাবে তাহলে ক্ষমতায় আসার আগে বলতে তোমরা নিজের স্বার্থ হাসিল করার জন্য যেটা করছো সেটা দেশের জনগণ কখনোই তোমাদের ক্ষমা করবে না। কারণ তোমরা যে ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছ সেটি বাংলাদেশের জনগণ অতীতেও যে সরকার করেছিল তাদের সঙ্গে যে ব্যবহার করেছে, আশা করি তোমাদেরকেও একইভাবে ব্যবহার করবে। কারণ তোমরা নিজেরাই এই কার্যক্রমগুলো চালাতে শুরু করেছো। আর তোমাদের নেতৃত্ববৃন্দরা তারা সবাই শুধু পয়সা কিভাবে নিজের পকেটে ঢোকানো যায় সেই প্রচেষ্টা নিয়েই তোমরা ব্যস্ত থাকো। সুতরাং আমি বলতে চাই এই বিষয়গুলো নিয়ে তোমাদের খুব গুরুত্ব সহকারে সবকিছু করতে হবে। যদি তোমরা এটি না করো তাহলে ভবিষ্যতে এই বিষয়গুলো খুবই গুরুত্ব
গুরুত্ব সহকারে তোমাদের উপরই বর্তাবে। তাই এখনো সময় আছে, ভালো কাজ করো, দেশের জনগণের জন্য কাজ করো। এটা যদি না করতে পারো তাহলে ভবিষ্যতে তোমাদের রাজনৈতিক দলকেও এদেশের মানুষ কখনোই পাত্তা দেবে না। মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করল বড় ভাই। বরিশালের মেহেদীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই নজরুল ইসলাম ৪২কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে আপন বড় ভাই মোহাম্মদ হারুন। আজ বিকেলে উপজেলার কাজিরহাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে নজরুল ও হারুনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই দিন তার বড় ভাই হারুন মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। এ সময় ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা মসজিদ থেকে নজরুলকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে কাজিরহাট থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান যে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর থেকেই হারুন পলাতক অবস্থায় রয়েছে। আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এই ঘটনা যে সে ঘটিয়েছে এর জন্য তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। সারা দেশ জুড়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এমন নৈরাজ্যকর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের মানুষ যে আশা ভরসা নিয়ে তাদেরকে ক্ষমতায় এনেছিল, আদতে তারা দেশকে শুধুমাত্র বিশৃঙ্খলতাই তারা উপহার দিয়েছে। তাহলে কি বিগত সরকার এর থেকে খারাপ ছিল? মোটেও নয়, বরং এখন এজন্য সবাই বলতে শুরু করছে আগের সরকারই ভালো ছিল। তবে শেষ পর্যন্ত আদতে কি হয়? বিএনপি কি রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবে, নাকি তারেক রহমান ব্যর্থতার যে পরিচয় দিচ্ছে এটা আরো বড় আকারে বাড়বে এবং দেশের জনগণ তাকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবে? কি হতে চলেছে, কি মনে করেন আপনি, সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গ্রেপ্তারের রাতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেননের মৃত্যু। গ্রেপ্তারের রাতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেনন নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মেনন ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর অনুসারী বলে জানা গেছে। পুলিশ জানায় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রাশেদ খান মেনন একাধিক মামলার অভিযুক্ত আসামি। তিনি সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত ছিলেন। রোববার দুপুরে তার বাসায় গেলে তিনি ছাদ থেকে লাফ দেন। কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিত নাথ জানান যে পুলিশ তার বাসার সামনে গিয়ে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে ফিরে আসে। তার কিছুক্ষণ পর খবর আসে যে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন বাসার ছাদ থেকে পড়ে মারা গেছে। এই ঘটনায় আসলে কি হয়েছে পুরোপুরি বিষয়টি সম্পর্কে আমরা সেভাবে ওয়াকিবহাল নয়। আমরা মনে করি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুক না কেন, আমরা মনে করি যে কারোই এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাগুলো সবাইকেই পীড়া দেয়। এই ধরনের মৃত্যুর ঘটনাগুলো ঘটতে শুরু করেছে দেশ জুড়ে। অপরাজনীতির চর্চা বন্ধ করা এই মুহূর্তে আমাদের সবারই উচিত। আমরা পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করি এবং আমরা মনে করি এই মুহূর্তে সবাইকে এই সব বিষয়গুলো নিয়ে কার্যক্রম চালাতে হবে। সবাইকে আসলে আরো বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই ধরনের কার্যক্রমগুলো প্রতিহত করুন। চৌগাছায় পাহারাদারের গলা কাটা লাশ উদ্ধার। যশোরে চৌগাছায় আতিয়া রহমান ৪০ নামের এক পাহারাদারের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে চৌগাছা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আতিয়া রহমান চৌগাছা সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের সবেদ আলীর ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী। বড় গোবিন্দপুর বাওরের পাহারাদার হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন। একই সঙ্গে তিনি বাওর থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি উত্তোলন করে কৃষকদের জমিতে দিতেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্র থেকে জানা গেছে যে বাড়ি থেকে কাজে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তারা এরপরই তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু দুঃখজনক ব্যাপার যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে কে বা কারা হত্যা করেছে সেসব বিষয় নিয়ে পরিবারের পক্ষ থেকে কেউ সন্দেহ করতে পারছে না, কারণ তার মতো একজন
মানুষকে কেই বা হত্যা করতে পারে। তবে সারা দেশ জুড়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে যে নৈরাজ্যকর পরিস্থিতিগুলো ঘটতে শুরু করেছে, আসলে এ কারণেই মূলত এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। বিষয়গুলো নিয়ে এখনো যদি সরকার উদাসীন থাকে, তাহলে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে এবং এটি বাংলাদেশের প্রতিটি সেক্টরেই প্রভাব বিস্তার করবে। এই ধরনের সমস্যাগুলো আসলে আমাদের কারো জন্যই বোধগম্য নয়। আমরা মনে করি এটি যত দ্রুততম সময়ের মধ্যে আসলে শেষ হোক, সেই প্রত্যাশা আমাদের, এবং এই প্রত্যাশার কথা মাথায় রেখেই মূলত বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়েছে। নতুন করে বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়েছে এবং বলা হচ্ছে যে এগুলো আমাদের সবার জন্য খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে।